আগামীকাল ওবিসি মামলার হিয়ারিং হওয়ার সম্ভাবনা আম, ছিল। দেখা যাক শেষ পর্যন্ত কোনো রাতে কোনোভাবে কিছুভাবে আপডেট হয় কিনা। এই একটা মামলার জন্য পুরো পশ্চিমবঙ্গের পুরো রিক্রুটমেন্ট নিয়োগের প্রসেসটা পুরো আটকে আছে। আর এটা মেনশন কেন করা হলো না বুঝতে পারছি না, কারণ এগুলো স্টেট জড়িয়ে রয়েছে। এখানে অন্যান্য কেউ নয়, একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জড়িয়ে। এটা মেনশন করা হচ্ছে না কেন বারে বারে, এটাও একটা ভাবনার বিষয়। একটা বৃহৎ শ্রেণী কিন্তু অপেক্ষায় অপেক্ষায় সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে বর্তমানে দাঁড়িয়ে সবচেয়ে বেশি চিন্তিত এই ওবিসি ম্যাটার নিয়ে 2022 টেট, 2022 প্রাথমিক টেট, এই 2017 সালের দীর্ঘ 5 বছর পর 2022 টেট। আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আজকালের মধ্যে আমরা একটা কর্মসূচি অবশ্যই ঘোষণা করব। এই ওবিসি মেটার বিষয়ে আমাদের কোনো না কোনো একটা কর্মসূচি দরকার আছে। আমি লাইভে বলছি, কারোর আলোচনা ছাড়াই, কারণ এইভাবে চলতে পারে না। একটা একটা আহ, মানে দিন এইভাবে পেরিয়ে যাচ্ছে। এই দিন গুনে গুনে সেই মাসের প্রথম থেকে দিন গুনে গুনে 18 তারিখ 18 তারিখ 18 তারিখে ওবিসি মামলা উঠবে। এখন এই পরিস্থিতি আছে, জানি না কাল কি হবে। মহামান্য শীর্ষ আদালতের প্রতি ভরসা আছে, যে রায় দেবে সেই রায় মেনে নেব। কিন্তু আমরা চাইছি অন্তত দ্রুত এই ওবিসি বিষয়টা দ্রুত একটা ক্লারিফিকেশন তৈরি হোক, কারণ এইভাবে বাঁচা যায় না। প্রত্যেকটা টেট উত্তীর্ণ যারা দীর্ঘ কয়েকটা বছর অপেক্ষায় 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 সবাই মানসিক রোগীতে পরিণত হয়েছে। একটা জিনিস আমরা ভেবে পাচ্ছি না যে এইভাবে আর কতদিন চলবে। আর তার মধ্যে যে আমাদের আরো সমস্যা, ম্যাট 1594, আপনারা জানেন যে মামলা 2014 সালের প্রাথমিক টেটে 6টা নাম্বার ভুল প্রমাণিত হয়েছে। ডিভিশন বেঞ্চের রায় ছিল যে প্রত্যেক যারা 2014 টেটে যেসব ক্যান্ডিডেট বসেছিল, অংশগ্রহণ করেছিল যারা, তাদের প্রত্যেককেই 6 নাম্বার করে দিয়ে 6 নাম্বার করে দিয়ে আবার নতুন করে রেজাল্ট পাবলিশ করবে। তো এই মামলার রায়কে চ্যালেঞ্জ করে, ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সেই সুপ্রিম কোর্টের কেসটা আগে 2017 বন্ধুরা যারা এখন অলরেডি শিক্ষক, তারা তারা এই কেসটা চালিয়েছিল, একটা দুটো শুনানি করেছিল, করে তারা তাদের রিক্রুটমেন্ট বের করলো, তাদের ইন্টারভিউ মেরিট লিস্ট, তার সেই পর্যন্ত কেসটাকে ধরে রাখলো, রেখে তারা অলরেডি তারা শিক্ষক হয়ে গেছে। এখন এই কেসটা পুরোপুরি আমাদের ঘাড়ে এসেছে, আমাদের উপরে চেপে বসেছে এটা। কারণ আমরা একমাত্র উত্তীর্ণ, আমরা চাইবো না কোনোভাবেই আরো নতুন করে কোনো টেট উত্তীর্ণ আমাদের মধ্যে যুক্ত হোক। কারণ আমরা ইউটিউবে দেখতে পারেন, একই কথা বারবার বলি, যে ইউটিউবে ডিভিশন বেঞ্চের এই ম্যাট 1594, এটা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। পর্ষদের অ্যাডভোকেটের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে কত সংখ্যক টেট উত্তীর্ণ হতে পারে যদি 6 নম্বর করে দেওয়া হয়। তো সেখানে বলা হয়েছিল প্রায় 1 লক্ষ টেট পাস নতুন করে হবে 2014 সাল থেকে। আমাদের কিছু কিছু এই কেসের মধ্যে কিছু কিছু ইনক্লুড করেছি আমরা, সেগুলো ডিটেলস বলছি না, তবু হালকার উপর দিয়ে বলছি যে যে টেটে এত দুর্নীতি, যে টেটে পুরো শিক্ষা মহল, আমি কে সঠিক কে বেঠিক জানি না, তা কোনো না কোনোভাবে জেলে আসে তারা। একটা তদন্ত চলছে, সিবিআই সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম, যারা এখনো পর্যন্ত তদন্ত শেষ করে উঠতে পারেনি 2014 প্রাইমারি টেট। সেই টেট থেকে নতুন করে কি ওএমআর নেই, ওএমআর পুড়িয়ে ফেলা হয়েছে। সেই টেট থেকে নতুন করে কি কি নিয়োগ দেবে, কি উত্তীর্ণ হবে, যাদের কোনো টেট সার্টিফিকেটও নেই, টেট পাস সার্টিফিকেট। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 2014 টেট, এর মধ্যে যে কত দুর্নীতি ঢুকে আছে সেটা বের করতে গেলে অনেক অযোগ্য যোগ্যরা বাদ চলে যাবে। সেই প্যানেল যদি পুরো দেখা হয়, রাত্রে 2টোর সময় মেসেজ এসছে আপনি কোয়ালিফাইড। আজকে যোগ্যরা এই সব কারণের জন্য নতুন করে কোনো নিয়োগ নোটিফিকেশন আসছে না, সেটা কিন্তু প্রত্যক্ষভাবে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি, প্রত্যক্ষভাবে ডিপ্রাইভ হচ্ছি। দেখুন ভালো করে আইনি জটিলতাগুলো কেন তৈরি হচ্ছে, আইনি জটিলতাগুলো কেন আসছে, তার জন্য দায়ী কে? তো যাই হোক, এই 2014 টেট ম্যাট 1594 দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে কিউআর কোড ছড়ানো আছে। যারা টেট পাস আছেন তাদের উদ্দেশ্যে বলছি, জেনে বুঝে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কেসটার ম্যাটার কি, গ্রাউন্ড কি, কোন পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গেছে। 2017 সালে যারা অলরেডি চাকরি করছে তাদের কাছেও জানতে পারেন যে এই ম্যাট 1594 এটা কি সমস্যা হতে পারে। এটা যদি একবার রায় চলে আসে, একবার কত রকম ক্ষতি হতে পারে এটা দেখুন। আমরা বিভিন্ন দিকে
অনেকে বুঝতে পারছেন না, নতুন গ্রুপে ইউটিউব থেকে দেখে শেয়ার মানে গ্রুপে যুক্ত হয়েছেন 2022-এর আমাদের অফিসিয়াল ঐক্য মঞ্চের গ্রুপে। আমরা দেখুন, আর 2017-র আশেপাশে অনেকেই আপনাদের দাদারা চাকরি করছে, তাদের কাছে জিজ্ঞাসা করুন যে ম্যাট 1594টা আমাদের 2022-এর ক্ষেত্রে বা টেট উত্তীর্ণদের ক্ষেত্রে যারা এখনো চাকরি পায়নি তাদের ক্ষেত্রে কতটা ভয়ানক। একমাত্র 2022 টেট উত্তীর্ণ, টেট পাস, এই ঐক্যমঞ্চ কিন্তু এই এই একটা হাই ভোল্টেজ মামলা কিন্তু নিয়ে বসে রয়েছে। কারণ আমাদের কিন্তু উকিল দিতে হবে, আমাদের কিন্তু অ্যাডভোকেট দিতে হবে, কারণ আমরা ছেড়ে বেরোতে পারবো না। ছেড়ে বেরিয়ে আসলে কিন্তু এই রায় চলে এলে আমরা অবাক হয়ে যাবেন। এদিকে যদি 30-35 হাজার বৈধ ডিএলএড টেট পাস থাকে, আর ওদিক থেকে 1 লক্ষ যুক্ত হবে। আর 2014 থেকে যারা পাস করতে পারেনি, ওই 1 লক্ষ টেট পাস যদি 2014 মানে 14 টেট, ভাবুন, ভেবে দেখুন 6 নম্বর সঠিক ভুল, যেটা সিদ্ধান্ত হয়েছে সঠিক ভুল আছে 6 নম্বর, তাহলে 6টা নাম্বার করে দিয়ে যদি আজকের রায় আসে, অলরেডি কিছুজন চাকরি করছে ওই 6 প্রশ্ন ভুল মামলায়, শুধু সুপ্রিম কোর্টে সময়ের অপেক্ষা। তো এই রায়টা এলে কি হবে? এই রায়টা এলে যারা পাস করবে 1 লক্ষ ক্যান্ডিডেট, তারা কিন্তু আরেকটা ক্লারিফিকেশন বের করে নেবে। সেই ক্লারিফিকেশনে যেন তাদের আগে নিয়োগ করার কথা বলবে, কারণ আগে 14 আর এটা হচ্ছে 25, ওদিকে 2014 সাল আর এটা 2025 সাল, ডিফারেন্স কত? 11 বছরের ডিফারেন্স। তাহলে 11 বছর আগে যদি তাদের 6 নম্বর করে দিত, তাহলে তারা অলরেডি চাকরি পেত। তাহলে এই 11 বছরের বঞ্চনা যখন তুলে ধরবে তারা টেট পাস করার পর কোর্টের অর্ডারে, তখন কিন্তু তাদের আগে নিয়োগ হবে। আর পর্ষদ বসে রয়েছে কখন কোর্টের অর্ডার আসবে, সেই অর্ডার মোতাবেক তড়িঘড়ি কাজ করার জন্য। আর আমাদের বিষয়ে বলবে যে টেট মানে নিয়োগ না, টেট একটা সূচক মাত্র। আজকে মামলাটা আমরা লড়ছি, পর্ষদ রিসেন্ট সেখানে পার্টি হলো। 2022-এ আমরা লড়েছি, 2022-এ 1060 যাতে নাম্বার বাড়ে, কারণ হয়তো অনেক বন্ধুরা 1 নাম্বার 2 নাম্বারের জন্য পাস করতে পারিনি, আমরা একসাথে আছি। ন্যায্য যেটা সেটা বিচার হোক। তারাও অনেকে ডিপ্রেশনে আছে 1 নাম্বার 2 নাম্বারের জন্য পাস করেনি, যাতে প্রশ্নভুল মামলা থেকে রায়টা আসে। তো যেটা সঠিক সেটা রায় আসুক, আমাদের ব্যক্তিগত কোনো রাগ দেশ থাকা উচিত নয়। তো ম্যাট 1594 এই বিষয়টা একটু ভাববার বিষয়। আমরা 2017 যারা অলরেডি চাকরি করছে তাদের কাছে জিজ্ঞাসা করুন যে এটা কি, ইউটিউবে সার্চ করুন, দরকার হয় কেস নাম্বার দিয়ে আপনারা কেস ডিটেলস দেখুন যে কেসটা কত ভয়ানক। আর একবার কোর্টের অর্ডার এলে কিন্তু সেটা পর্ষদ মানতে বাধ্য, সবাই মানতে বাধ্য কোর্টের অর্ডার। কিন্তু আমরা যদি ভালো অ্যাডভোকেট দিয়ে, সুপার সিনিয়র অ্যাডভোকেট দিয়ে সুপ্রিম কোর্টে যদি লড়াতে পারি, তার জন্য দরকার ফান্ডিং, অর্থ ছাড়া কোনো কিছুই হবে না। এখানে 200-500 কথা বলছি, আমরা সবাই মিলে একসাথে করলে সেই কাজটা কঠিন হবে না। আজকে দেখুন না, আজকে 500 টাকা দিতে 200 টাকা দিতে তাদের সমস্যা বোধ হচ্ছে। আপনি টেট পাস আছেন, কিছু বুঝতে পারছেন না। আজকে দেখুন না, কলকাতা হাইকোর্টে গিয়ে, আমি কয়েকটা জায়গার নাম বলছি, বা যারা প্রশ্নভুল মামলা নিচ্ছে তাদের কাছে দেখুন না, 2500, 3000, 3500 করে টাকা নিয়ে প্রশ্নভুল মামলায় যুক্ত হচ্ছে। যদি 1টা নাম্বার বাড়ে, যদি 3টে নাম্বার বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে না। যারা পাস করতে পারেনি তারা জানে, যারা কোয়ালিফাই করতে পারেনি তারা জানে এই কষ্টটা কোথায়। ছাগল বিক্রি করে দিয়ে, এই সোনার জিনিস বন্ধক রেখে, এই বাবার কাছ থেকে চেয়ে চেয়ে টাকা, এর কাছ থেকে তার কাছ থেকে ধার নিয়ে তারা এই প্রশ্নভুল মামলার সাথে যুক্ত হচ্ছে। যদি 2টো নাম্বার বাড়ে, যদি পিটিশনার রায় আসে, তাহলে হয়তো কিছু নাম্বার বাড়বে। এটা বাস্তব সত্য কথা, আমি বলছি, হয়তো অনেকের খারাপ লাগছে। আমি কমেন্টগুলো পরে রিপ্লাই দিচ্ছি, দেখতে পাচ্ছি না, একভাবে একটু বলে নিই। তো আমাদের হয়তো অনেক খারাপ লাগছে বিষয়গুলো দেখে। অনেকেই আছে 2 নাম্বার 4 নাম্বারের জন্য টেট পাস করতে পারেনি, এটা দুর্ভাগ্য আমাদের কাছে। তো সঠিক রায়টা আসুক, সেই প্রশ্নভুল হোক আর যাই হোক, যদি প্রশ্নভুল সত্যিই থাকে অবশ্যই রায় আসুক। তো যারা কোয়ালিফাই করতে পারেনি তারা কিন্তু বিভিন্ন কেসের সাথে যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টাকার দিকটা চিন্তা করছেন না, কষ্ট করে হোক দিচ্ছে, যে 2টো নাম্বার পেলে হয়তো টেটটা কোয়ালিফাই হবো। তো সবাই তো আমাদের বোন, সবাই দিদি, সবাই ভাই বোন, আমাদের বন্ধু, তাদের সাথে বিরোধিতা নেই। যে রায় সঠিক রায় হোক, সঠিক অনুযায়ী এক্সপার্ট কমিটির রায় দিক, মাথা পেতে নেব সব অনুযায়ী। যেটা বলছিলাম, যারা কোয়ালিফাই করতে পারেনি তারা প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত হচ্ছে। অনেকে যাদের 1-2 নাম্বার 82 কাছাকাছি, অনেকে শুনলাম যে প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত হচ্ছে। কিন্তু উত্তীর্ণ যারা আছে তারা এখনো বুঝতে পারেনি যে ম্যাট 1594টা কি আদৌ। অনেকেই গ্রুপে যুক্ত হয়েছেন। আবারও বলছি, 2014 টেটে প্রায় 13 লক্ষ না কত বসেছিল, তাদেরকে 6টা নাম্বার করে দিয়ে তাদের আবার ওএমআর দেখে ঠিক করবে কতজন পাস করবে। সেখানে পর্ষদের আইনজীবী বলছে 1 লক্ষ পাস করতে পারে 2014 টেট থেকে যারা বসেছিল, যা পাস করে আছে, আবার 1 লক্ষ কোয়ালিফাই করতে পারে। এই 1 লক্ষ যদি কোয়ালিফাই হয়,
তখন এই 1 লক্ষ যদি নতুন করে কোয়ালিফাই হয়, এরা অলরেডি যেহেতু 2014 টেট আর এটা 2025 সাল, মোট 11 বছর বঞ্চনা দেখিয়ে এরা কিন্তু আগে নোটিফিকেশন চাইবে, আলাদা নোটিফিকেশন চাইবে। তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। একজন মেসেজ এই কমেন্ট করছিলেন যে সুপ্রিম কোর্টে, জানি না কতটা সত্যতা আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে অন্তত ম্যাট 1594টা আটকানোর জন্য আমরা যে যা পারেন একটু এগিয়ে আসুন। এটা কিন্তু একটা ভালো সুপার সিনিয়র অ্যাডভোকেট দিলে আমরা তুলে ধরতে পারবো। ইতিমধ্যে সিবিআই এর কাছে, সিবিআই যেসব ইনভেস্টিগেশনগুলো করছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সমস্ত তথ্য কিন্তু আমরা লাস্ট যে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে আমরা দিয়েছি এবং কিছু সংযোজন করেছি, এবং সামনের দিনে আরও কিছু সংযোজন হবে 2014 টেট নিয়ে। লড়াইটা কিন্তু আমাদের করতে হবে। আর পর্ষদের মতো লড়ছে, লড়ুক। পর্ষদ যদি মাথা পেতে নেয় যে 1 লক্ষ কোয়ালিফাই করে দেবো, ক্ষতিটা কিন্তু আমাদের হবে, পর্ষদের হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের জায়গা ছাড়বো না। 2022-এর পক্ষ থেকে আলাদা অ্যাডভোকেট থাকবে। তাই বলবো প্রত্যেকে সাহায্যের হাত বাড়ান, জায়গাটা কিন্তু কঠিন। পর্ষদের মতো যদি 1 লক্ষ পাশ করিয়ে মাথা পেতে নিয়ে আসে, অনেক কেসে তো পর্ষদ হেরে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো মাথা পেতে যদি নিয়ে আসেন, আমরা মানছি। 2009-এর ব্যাপারটা ভাবুন না, আমি আস্তে আস্তে বলতে পারি না। 2009-এর ব্যাপারটা ভাবুন না। 2009-এর হাওড়া ডিপিএসসি, মানে এগুলো পর্ষদের হাতে ছিল না, প্রত্যেকটা ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে নিয়োগ হয়েছিল। তো 2009 হাওড়ায় প্রথম এই কেসটা ওবিসি, মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের অধীনে উঠেছিল। তো উনি বলেছিলেন যে এর মধ্যে দুর্নীতি আছে 2009-এর মধ্যে। যেহেতু সিপিএমের আমলে পরীক্ষা হয়েছে, তারপর আবার সেই পরীক্ষা মানতে চায়নি এই গভর্নমেন্ট। তো আবার নতুন করে পরীক্ষা হয়েছিল, পরে আবার 30 নম্বরের একটা পরীক্ষা হয়েছিল। এরকম অনেক ব্যাপার, অনেক ক্যান্ডিডেট জানেই না এসবগুলো হয়েছে। যাই হোক, বলেছিলেন যে দুর্নীতি আছে। তো দুর্নীতি ঢাকতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং এই প্যানেল কিন্তু বাতিল করা হবে যারা চাকরি করছে অলরেডি। তো তার পরিপ্রেক্ষিতে বিচারপতি মহাশয় বলেছিলেন, তাহলে যারা বঞ্চনার শিকার হয়ে যারা আমাদের কাছে এসছে, বিচারের জন্য এসছে, তাদেরকে চাকরি দেওয়া হোক, নাহলে পুরো প্যানেল বাতিল হবে। হাওড়ায় এটা বলে হয়েছিল, এটা কনসার্ন দেওয়া হয়েছিল। তো তারপর হাওড়ায় কনসার্ন দেওয়ার পর সেই কেসের মোতাবেক প্রত্যেকটা জেলায় জেলায় করছে। 2000 এই আমাদের উত্তর 24 পরগনা জেলায় একটা বড় লিস্ট জমা পড়েছে, আদৌ কারা ভিতরে আছে জানি না। মালদা পড়ছে, এবার দক্ষিণ 24 পরগনা পড়বে, এবং এও রায় হয়েছে যে নতুন করে নিউমেরিক ভ্যাকান্সি যেটা হবে সেটা 2009-এর ক্যান্ডিডেট পাবে। যারা পরীক্ষায় বসেছিল তারা প্রত্যেকেই পাবে পরপর। এখানে পর্ষদও জড়িয়ে নেই, এখানে গভর্নমেন্টও ঢুকছে না। গভর্নমেন্ট চেষ্টা করেছিল ঢোকার, প্রধান বিচারপতির আন্ডারে একটা অ্যাপিল করেছিল, কিন্তু সেটা হয়নি, ঢুকতে পারিনি। তো এই জায়গায় আমরা যারা নতুন টেট পাশে আমরা বসে বসে দেখব। এইসব ব্যাপারগুলো তো হয়েছে। কনসার্ন যদি হাওড়ায় না দিয়ে সেটা যদি লড়াইটা করতো, যে শেষ পর্যন্ত দেখা যাক, সেই জায়গাটায় না গিয়ে সেখানে কনসার্ন দিয়ে দিল, কিছু দুর্নীতিকে ঢাকতে নতুনদের চাকরি দেওয়ার ব্যবস্থা করলো, যার ফলে আমরা যারা কোয়ালিফাই করে বসে আছি, আমরা আমাদের শুধু দিনই গুনে গুনে যেতে হচ্ছে। আমরা বুঝবেন ভালো করে আমার কথাগুলো। দুর্নীতি তো হয়েছে, সেই দুর্নীতিকে ঢাকতে পুরো প্যানেল বাতিল হয়ে যাবে। সেই প্যানেল আটকাতে গেলে যারা পিটিশনার তাদের প্রত্যেককে দিতে হবে, সেই প্রত্যেককেই চাকরি দেওয়া হচ্ছে। এবং একটা কোর্টের আন্ডারে, যেহেতু অর্ডারের আন্ডারে একটা কনসার্ন পেয়েছে, এবার প্রত্যেকটা জেলা পরপর করে এই কনসার্ন মোতাবেক, এই আইন মোতাবেক তারা করে যাচ্ছে। এক্ষেত্রে আমরা কিছু করতে পারছি না। আর কলকাতা হাইকোর্টের এমন কোনো উকিল নেই, বিশেষ করে এইসব শিক্ষামূলক মামলাগুলো লড়েন, যারা 2009-এর বিরুদ্ধে যাবে। খুব অসহায় আমাদের অবস্থা, খুব অসহায়। এই ওবিসির কেসটা এতদিন রায় হয়নি, সেই 2010-11 সাল থেকে এই কেসটা হয়ে হয়ে আমাদের সামনে সে রায়টা হলো। এর থেকে খারাপ কিছু হতে পারে না। এই প্রত্যেকবার টেট পরীক্ষাটা হলে, টেটটা প্রত্যেকবার হলে সাধারণ যারা চাকরি প্রার্থী তারাও এত ডিপ্রেশনে পড়তো না। এই বারবার প্রশ্ন ভুল মামলা, প্রত্যেকবার টেট হলেও কিন্তু এই জিনিসগুলো হয় না, যে একবার টেট হলো, আবার 6-7 মাস পর আবার নোটিফিকেশন দেওয়া হলো, নতুন করে টেট নেওয়া হবে, তাহলে আবার আমরা পড়াশোনা শুরু করে দিলাম ভালো করে। তো এইভাবে ইরেগুলার এই যে ধারাবাহিকতা নেই কোনো কিছুর প্রতি, নিয়োগের প্রতি, যার ফলে তো সাধারণ ছেলে মেয়ের জীবনটাই তো একটা কিরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে, একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আমাদের দিন যাচ্ছে। এই কেন প্রশ্নভুল মামলার জন্য ছুটতে হবে একটা গরিব মানুষ, সে যাচ্ছে একটা নাম্বার যদি পেতে পারি। টেটটা যদি একবার নেওয়ার পর 6 মাস পর একটা নোটিফিকেশন দেওয়া হলো যে 3 মাস পর আবার পরীক্ষা হবে, তাহলে আমরা কিন্তু আবার পড়াশোনা করতে পারি, যে এবার আবার খাটবো, ভালো করে পড়াশোনা করি, এবার পাশ করতেই হবে। এর আগের সরকার আমরা দেখেছিলাম প্রত্যেকবার কম বেশি নিয়োগটা কিন্তু করতো। প্রত্যেক সরকার
খারাপ ভালোর বিচার আমি করব না, কারণ লাস্ট কয়েকটা বছর 2010-এর আগের গভর্নমেন্ট যারা ছিল নিয়োগ করেছিল এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গঠন করার পর, তার আগে কোনো গঠন হতো না, ম্যানেজিং কমিটি থেকে হতো, সেখানেও স্বজন পোষণ হতো, খারাপ বলবো না। একদম আমরা এক শিক্ষক, আমরা হবু শিক্ষক, সামনের দিনেও শিক্ষক, আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকবো না। তবে 2010-এর আগে বাম সরকারের আমলেও কিন্তু এসএসসি স্কুল সার্ভিস কমিশন গঠন করার আগে যে নিয়োগগুলো হতো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু স্বজন পোষণ ছিল, সেগুলো কিন্তু যোগাযোগের ভিত্তিতে হতো, স্কুলে ঢুকতো সবাই। তো তারপর স্কুল সার্ভিস কমিশন গঠিত হলো, তারপর প্রত্যেক বছর নিয়োগ অল্প হলেও নিয়োগ দিত। কিন্তু এই সরকারের আমলে দেখতে পাচ্ছি আমরা প্রথম দিকে বড় বড় নিয়োগ কটা হয়েছে। 2014 সালে একটা বিশাল নিয়োগ দিয়েছে, প্রায় 48,000, আবার 16,500। আর এর মধ্যে কিছু দুর্নীতি করেছে কিছু কয়েকটা লোক নিজ স্বার্থে, ব্যক্তি স্বার্থে। সেই দুর্নীতির কেসগুলো এমনভাবে আটকে গেছে যে সেই কেসগুলো ছাড়াতে পারছে না, সরকারও সেইভাবে তৎপর হচ্ছে না, কয়েকবার চেষ্টা করে থেমে যাচ্ছে। সেবারে দেখলাম কিছু কিছু এই যে আপার প্রাইমারি ব্যাপারটা নিয়ে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, ব্রাত্য স্যার থেকে শুরু করে, কুণাল স্যার থেকে শুরু করে সবাই হাইকোর্টে চলে এলেন যে বিষয়গুলো সবগুলো দেখবো কোন কেসটা কিভাবে আছে। তো সেটা হেঁটে চলে অনেক লড়াই করে অনেক আলোচনা করে এই আপার প্রাইমারিটা স্যাররা ছাড়লেন। ধন্যবাদ জানাই আমাদের লাইভ দেখে সুশান্ত ঘোষ দাদা, আমাদের আপার প্রাইমারি লড়াইয়ের অন্যতম মুখ। কথা হয় প্রত্যেক দিনই, প্রায় কথা কোনো না কোনোভাবে কথা হয়। তো তাদের প্যানেলগুলো কিন্তু পরপর আপার প্রাইমারি 8 বছর পর সরকারের মানে অনেক চেষ্টা করে, অনেক লড়াই করে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা লড়াই করে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু স্কুলে জয়েন্ট হচ্ছে 8 বছর পর। আর সামনে এখন বর্তমানে আপার প্রাইমারি হবে কিনাও আমরা জানি না। এখন নিয়োগ বলতে গেলে 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণ, ভোটের আগে এটাই বড় নিয়োগ। আর কিন্তু ওবিসি মামলাটা যে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত। আপনারা কমেন্ট করুন কি করা যেতে পারে। দেখুন, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, নবান্ন বলুন, এপিসি ভবন বলুন, বিকাশ ভবন বলুন, সবগুলোই কিন্তু মানুষের কল্যাণ সাধন। তো কি কারণে কেন পিছিয়ে যাচ্ছে, কি সমস্যা, আমাদের প্রত্যেকেরই ভারতের নাগরিক হিসেবে আমাদের জানার অধিকার রয়েছে। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের জানার অধিকার আছে বিষয়গুলো। সেদিনও আমরা গেছিলাম, আমাদের হয়তো ছোট মুখ, মানে আমরা সমাজের নিম্ন শ্রেণী বলতে পারেন। তো আমরা বলতে চেয়েছিলাম যে ব্যাকওয়ার্ড ক্লাসে গিয়ে যে বিষয়টা কি আপনারা কেন তৎপর হচ্ছেন না এগুলো। তা বলছে এগুলো যে স্টেট জড়িয়ে আছে, আপনারা অতটা বুঝবেন না, বিষয়গুলো অনেক কঠিন। তো আমরা আর বলতে পারলাম না। তো এই জায়গায় দাঁড়িয়ে কি করা যেতে পারে আপনারা কমেন্ট করুন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলে, টেট উত্তীর্ণদের মধ্যে বিভেদ বৈষম্য আনবেন না, কে ওবিসি, কে 82, কে 89। সবার জীবন আছে, সবার জীবন স্বপ্ন আছে, সবার বাবা মা আছে, সবাই কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে আছে। এটা নিয়ে আপনারা একে অপরের পাশে থাকুন। জীবনের তো ম্যাক্সিমাম সময় আমরা পার করে এসেছি। যাদের বয়স একটুখানি 30 ওভার হয়ে গেছে বা 27-28 হয়ে গেছে, তারা বুঝতে পারছে যে কোন জায়গায় আমরা পড়ে গেছি। 2014 নোটিফিকেশন, তার 3 বছর পর 2017। তারপর ভেবে দেখুন, 2010-এর পর থেকে মুখ্যমন্ত্রী 2014 টেট নিলেন, 2017 টেট নিলেন, আর 2022-এর টেট নিলেন। এই হচ্ছে 3বার টেট হলো। 23-এর টেটের কথা আমি আসছি না। এই 3বার টেট হলো, যেটা প্রত্যেকবার নেয়ার কথা। তো পরিষ্কারভাবে আপনাদের বলে রাখি, বছরে 2বার নিয়োগ, আর কোনো টেট পাস বসে থাকবে না। সভাপতির যে নির্দেশে, যে সেক্রেটারি যিনি প্রেস কনফারেন্স করে একটা নোটিফিকেশন বের করেছেন, একটা সূচক মাত্র, এটা হয়তো লিখিত, কিন্তু পরিষ্কারভাবে বলি যে টেট উত্তীর্ণ বৈধ ডিএলএড প্রত্যেকের চাকরির জন্য লড়াইটা কিন্তু এবার হবে। কারণ অনেক ডিপ্রাইভ, গলা ফাটান প্রত্যেকে। আর সামনে বিধানসভা ভোট, পরিষ্কারভাবে জানাচ্ছি। আমার এই কথা বলার জন্য অনেকের কাছে আমি খারাপ হই, অনেক নেতাদের কাছেও খারাপ, কিন্তু প্রত্যেকে যদি আমাদের ব্যাকআপটা বা ব্যাকগ্রাউন্ডটা অনেকে বোঝে, দেখেন, অবাক লাগবে। এই বয়সে এসে 65 বছর বয়স হয়ে গেছে, বাবারা কিন্তু কাজ করে যাচ্ছে। 70 বছর বয়স হয়ে গেছে, এখনো কাজ করে যাচ্ছে। একটু চাকরির এই জিনিসটা দেখে যাওয়ার জন্য তাদের মনটা খুব কাতর। প্রত্যেকেরই বাবা মা বলুন, অনেকের সাথে আমার কথা হয়, গার্জেনের সাথে, সমস্ত জেলায় কথা হয়, সমস্ত জেলায় কথা হয় আমার সাথে।
আজকে লাইভটা পরপর আমার টাইমটা চেঞ্জ করার জন্য আপনাদের কাছে দুঃখিত। আমার একটু শরীরটাও ভালো নেই, কি কারণে শরীর অসুস্থ হয়েছে, মানে খুব সমস্যা শরীরে, তো সেই জন্য টাইমটা পরপর একটু চেঞ্জ করছিলাম। যাই হোক, অনেকে আছে লাইভ দেখছে, দেখতে পাচ্ছি, অনেক বোনেরা আছে, বন্ধুরা আছে, ভাইয়েরা আছে। সত্যি আমরা খুব বাজে পরিস্থিতির মধ্যে যাচ্ছি। তো এই ওবিসি মামলাটা মেটার দরকার আছে। এর মধ্যে আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা টেলিগ্রাম মিটিং করব, করে একটা কোনো কিছু করা যায় কিনা, কোনো আইন মেনে, কনস্টিটিউশন মেনে কোনো কিছু পদক্ষেপ নিয়ে আমরা যাতে মামলাটা তুলতে পারি কিনা, এই বিষয়টা আমরা দেখছি। আর এটুকুই বলার। আর প্রত্যেককেই বলবো, যে এই ম্যাট 1594 এই মামলা বুঝে আপনারা একটু সাহায্যের হাত বাড়ান। এই মামলায় যদি কোনো কারণে আমরা ভালো অ্যাডভোকেট, সুপার সিনিয়র অ্যাডভোকেট যদি না দাঁড় করাতে পারি, তাহলে কিন্তু বিপদ হবে। আর বিপদ হলে 1,00,000 2014 থেকে 1,00,000 টেট পাস হবে। সেই টেট পাস কিন্তু আগে নিয়োগ চাইতে যাবে, আর সেটা কিন্তু যে কোনো জায়গায় অর্ডার হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় চাপ 2022-এর প্রশ্নভুল নিয়ে কোনো চাপ নেই, যা রায় হবে আমরা মেনে নেব। আমরা যাচ্ছে বিষয় নিয়ে কোনো কথা বলবো না। 2022-এর রং কোশ্চেন মামলা, এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু 2014 টেটটা কিন্তু আমাদের আটকাতে হবে এনিহাউ। আমাদের নিজস্ব ব্যক্তিগতভাবে 2022 প্রাথমিক উত্তীর্ণদের পক্ষ থেকে আমাদের সুপার সিনিয়র অ্যাডভোকেট থাকবে। আমরা পর্ষদের অ্যাডভোকেটের উপরও ভরসা করব না, আমরা গভর্নমেন্টের এর উপরও ভরসা করব না। আমরা আমাদের দাবি নিয়ে লড়ব। যে অলরেডি আমরা 50,000 ডিএলএড বসে আছে, আমরা যেটা বলবো খাতা কলমে যেটা আছে, চাকরি পেয়ে গেছে যারা গেছে, আপারে যারা ঢুকে গেছে যারা গেছে, 2014 টেটে যারা চাকরি পেয়েছে গেছে, সেটা বড় ব্যাপার না। কিন্তু আমাদের খাতা কলমে যারা আছে, যে এতজন টেট উত্তীর্ণ আছে অলরেডি, কিসের ভিত্তিতে 1,00,000 টেট পাস হবে? তো এই জায়গাটা বলার জন্য কিন্তু সুপার সিনিয়র অ্যাডভোকেট দরকার, যার কথা মহামান্য বিচারপতি শুনবেন। আর তার জন্য কিন্তু ফান্ড প্রয়োজন আছে, সুপ্রিম কোর্ট একটা কেস লড়া কতটা ব্যয়সাধ্য আপনারা প্রত্যেকেই জানেন। হ্যাঁ, একদিন হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে পাশে দাঁড়ান, অন্তত কিছু সাহায্য করুন। 200-400 টাকা তো এখন ফ্যাক্টর নয়। আপনারা দেখুন না, যারা, আবারও বলছি আমি, যারা প্রশ্নভুল মামলা বা আদার্স কোনো মামলা করতে যাচ্ছে, সেখানে হাজার হাজার টাকা খরচ, সেই অনুপাতে তো অনেকটাই কম। এবার সবাই মিলে যদি অল্প অল্প করে দিয়ে আমরা এই মামলাটার যদি ভালো করে একটুখানি আটকে রাখতে পারি, অন্তত আমাদের রিক্রুটমেন্ট পর্যন্ত, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক মঙ্গলজনক। আজকে এই কথাটা বলছি, আমার কথাটা তিক্ততা মনে হলেও একদিন মনে হবে যে বিদেশ দা এই কথাটা বলেছিল। আমরা কেউ কিন্তু এটা নিজের ব্যক্তিগত স্বার্থ বলে, যদি ব্যক্তি স্বার্থ হতো যে 1 নাম্বার আমার কম আছে, আমার প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত হতে হবে, কিংবা এই অ্যাডভোকেট মামলা নিচ্ছে আমি ওখানে যুক্ত হব, দেখবে আমি বেরিয়ে যেতাম। ভোরে হলে আমরা বেরিয়ে যাব, অনেক ভোরে, ভোর 3টের সময় উঠে বেরিয়ে যাব যে ওখানে যেতে হবে। কিন্তু এই সবার স্বার্থ জড়িয়ে আছে বলে কিন্তু আমরা কেউ এগোতে চাইছি না। হবে, ওরা তো আছে, হয়ে যাবে। কিন্তু না, এটা কিন্তু আমরা সবাই যেমন এগিয়ে এসেছিলেন বলে এই প্রত্যেকটা আন্দোলনগুলো কিন্তু সুসম্পূর্ণ হয়। সেইভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, অন্তত স্বপ্নটা বাঁচিয়ে রাখতে ম্যাটে সাহায্য করুন। একটা কিউআর কোড দেওয়া রয়েছে, কিউআর কোড দেন। এটা 23 জেলা মিলে একটা স্বচ্ছভাবে একটা কমিটি আছে, 23 জেলা মিলে। সেই কমিটিতে যার অ্যাকাউন্টে আপনারা ফান্ড দেবেন, স্ক্রিনশট অন্য কারোর কাছে যাবে, উনি হিসেব করবেন দিনের শেষে কত হচ্ছে না হচ্ছে, সে অনুযায়ী একটা কেস আপডেট গ্রুপে আপনাকে যুক্ত করিয়ে দেওয়া হবে। প্রত্যেক দিনের আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবেন। এই প্রাইমারি রিলেটেড হোক, শিক্ষামূলক, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্টের সমস্ত কেস আপডেট কিন্তু শিক্ষামূলক বলেছি আমি, শিক্ষামূলক সমস্ত কেসের, যেগুলো আমাদের কাজে লাগবে, সমস্ত কেসের আপডেট সবার আগে এবং সঠিক খবরটা কিন্তু এই কেস আপডেট গ্রুপে পেয়ে যাবেন। যারা ফান্ডিং করবেন তারা স্ক্রিনশট অলরেডি পার্থজিৎ বণিকের নাম্বারে পাঠিয়ে দেবেন, সেখান থেকে আপনাদের কেস আপডেট গ্রুপে যথারীতি সারাদিন 24 ঘন্টার মধ্যে যুক্ত করে দেওয়া হবে। আর আপনারা যারা অনেকে যুক্ত নেই এই গ্রুপে বা এই লাইভ দেখছে না, যদি পারেন কপি করে তাদেরকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। অনেক বন্ধু বান্ধবী আছে যারা শুধু ইন্টারভিউ পড়ে যাচ্ছে। আমি আবারও বলছি, ইন্টারভিউ পড়বেন, সেই পড়া কিন্তু ভুলেও যাবেন, কিন্তু নোটিফিকেশন আসবে না। আর একটা কথা, যারা এই সব কেসের দিকে এগিয়ে বুঝতে পারছেন না, এখনো পর্যন্ত সচেতন নয়, যখন দেখবেন 3 জনের মধ্যে 2 জনে একজন টিচার, 2 জন থাকবে একজনকে নেবে, এটা একরকম। আর যখন দেখবেন 15 জন থাকবে একজনকে নেবে, তখন বুঝতে পারবেন ইন্টারভিউর কোনখান থেকে প্রশ্ন হবে। তখন প্রশ্নটা বলার মতো হবে না, প্রশ্নটা না বলার মতো হবে। যদি এক্সামিনার মনে করেন
আপনি সারা বই পড়ে আসলেন, যদি মনে করেন যে না আমার এই 15 জনের মধ্যে একজন নিতে হবে, কোশ্চেনের প্যাটার্ন আপনি অবাক হয়ে যাবেন, কোনো বইয়ে পাবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে যত কম্পিটিশনটা কমবে সেটা তত ভালো। কারণ অলরেডি আমরা কিন্তু মেন সূচক যেটা স্যারের কথা অনুযায়ী, টেট মানেই রিক্রুটমেন্ট, এটা মাথায় রাখবেন। এটা হয়তো বলা হচ্ছে না, কিন্তু টেট মানেই রিক্রুটমেন্ট, টেট মানেই চাকরি। কারণ চাকরি ছাড়া টেটের কোনো ভ্যালু নেই। কথাগুলো সামনে একরকম বললেন স্যার, সাংবাদিকদের সামনে আরেক রকম বললেন। যদিও স্যারের নিয়ে আমার কোনো অভিযোগ নেই, স্যার যদি স্বাধীনভাবে নিয়োগ দিতে পারতেন এতদিন নিয়োগ হয়ে যেত। কিন্তু যেহেতু ওবিসি মামলাটার ব্যাপার, এটা নিয়ে কিছু বলবো না। তো যেটুকু বলার আমি বলে দিলাম, যদি দুজনের মধ্যে একজন টিচার হয় তাহলে মনে করবেন চাকরিটা হবে কোনো না কোনোভাবে। আর যদি 15 জনের মধ্যে একজন নেবে তাহলে মনে করবেন 1001টা বই এবং 100 জায়গায় কোচিং করলেও হবে না। এই ম্যাট 1594টা এটাই রায়, কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন রায় বেরোচ্ছে। আর হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্টের রায় যেটা হবে সেটা কিন্তু পর্ষদ আজকের অর্ডার বেরোলে কাল থেকে কাজ শুরু করবে। আর আমাদের কথা বলবে টেট পাস মানে চাকরি না, আপনারা টেট পাস করেছেন থাকুন, যখন সময় হবে আমরা নিয়োগ দেব। এই কথাটা বাস্তব কথা, টেট মানে চাকরি নয়। এটাই বলবেন পরিষ্কারভাবে যে টেট মানে চাকরি নয়, আমরা যোগ্যতা অর্জন করেছেন, টিচার দরকার হলে আমরা নেব। কিন্তু 14 টেট থেকে 1 লক্ষ পাস করেছে, এদের নিয়োগটা আগে দরকার, কারণ এরা 11 বছর বঞ্চিত। কিচ্ছু বলার নেই। এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে, আগে থেকে বলছি। মামলাটা হয়তো পিছবে, কিন্তু আমাদের সব দিক থেকে সংঘবদ্ধ থেকে অন্তত ফান্ডিংটা কাছে রাখতে হবে, যে যখনই মামলাটা আসবে ঝাঁপিয়ে পড়ব। আবারও বলছি, ক্ষতি কিন্তু আমাদের হবে, পর্ষদের হবে না। পর্ষদ 1 লক্ষ পাস করাতে পারলে প্রশ্নভুল মামলায় অনেকে পাস হচ্ছে, কি করছে, তাদের তো কোনো ব্যাপার না, কম্পিটিশন আমাদের বাড়বে। যারা টেট উত্তীর্ণ তারা এটা ভালোভাবে মনে রাখবেন। আর এই বিষয়ে কিছু বলবো না, সবাই মিলে এগিয়ে আসুন। 200-500টা এটা কোনো ফ্যাক্টর নয়, অনেকের কাছে তো ফ্যাক্টর, কিন্তু এটাও ভাববেন যে কম্পিটিশন বেড়ে গেলে আমাদের ক্ষতি হবে। 2014 সাদেক বিশ্বাস স্যার, আমাদের সলিল স্যার, আমাদের কাজী স্যার থেকে শুরু করে শাহিদুল স্যার থেকে শুরু করে এরা তো লড়াই করেছিল। এরা লড়াই করে করে ওরা হচ্ছে এই মামলাটাকে এরা কিন্তু কিছুটা মামলাটা টেনে নিয়ে গেছে। সাদেক ভাইটাই কিছু টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে গিয়ে মামলাটায় কিন্তু ওরা যতদূর সম্ভব চেষ্টা করেছে যাতে রায় না বেরোয়, বেরিয়ে ওরা কিন্তু অলরেডি ওদের নিয়োগটা কমপ্লিট করে নিয়ে মামলাটা কিন্তু আমাদের এসে পড়েছে। এটা 2017 টেট যারা পাস করেও যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি, 2014 টেট পাস করেও যারা এখনো চাকরি পায়নি, 2022 টেট, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এটা অন্তত নিজের মনের কাছে ঠিক রাখতে অন্তত কিছু ফান্ডিং করুন। আর যারা টেট কোয়ালিফাই না, 2014 মনে করুন 6 নম্বর পেলে RTI করে দেখেছেন যে 2 নম্বর পেলে টেট পাসটা হবে, তারা কিন্তু আমাদের বিরোধিতা করবে। তারা কিন্তু গ্রুপ খুলে আমাদের বিরোধিতা সকাল থেকে রাত পর্যন্ত করবে। কিন্তু আমাদের জায়গা আমরা ছাড়বো না, আমাদের জায়গা আমরা ছাড়বো না। আমরা আমাদের মতো লড়াইটা করব, কোনো ব্যক্তিগত হিংসা না, কোনো ব্যক্তিগত বিদ্বেষ নয়। আমাদের লড়াই আইনি লড়াই। আমরা ভালো সুপার সিনিয়র অ্যাডভোকেট রেখে 2014 টেটের ব্যাকগ্রাউন্ডটা আমরা তুলে ধরবো। সেই জায়গাটা তুলতে গেলে 200, 400, 100 কেউ জেনে বুঝে ফান্ডিংটা করবেন, এটুকুই বলার। হ্যাঁ, এবার শেষ করে দেব, বললে শেষ নেই। অনেকেই বলে দাদা আপনার লাইফটা একটু দেখুন, ওষুধের মতো কাজ করে। তো আমার সত্যি কথা বলতে কি ভালো লাগে না, ভালো লাগে না, শরীরটা প্রচণ্ড খারাপ। এই লবণ চিনির জল খেলাম, শরীরটা খুব উইক, কেমন শরীরটা ভালো নেই। সকলে ভালো থাকবেন, আর বিস্তারিত বলবো না। আর ওবিসি যারা আছে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যারা রিজার্ভেশনে কোয়ালিফাই করেছেন, যারা নর্মাল ওবিসি যারা আছেন এবি, অপেক্ষা করুন। বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে করবেন, অপেক্ষা করুন। 22-এর কোনো ক্ষতি হবে না। অনেক মামলা হয়েছে। আর একটুখানি আমি বলে দিই একটা লাইন 2023 টেটের জন্য, অনেক 23-এর ভাই দাদারা অনেকে দেখেন, 23-এর টেটের মামলা প্রচুর মামলা আছে, শুধু একটা মামলা নয়। রেজাল্ট যাতে পাবলিশ না হয় আপনারা দেখতে পারেন যে এখন বর্তমানে বিষয়গুলো আমি কয়েকটা গোচরে এলো, কয়েকটা আমি মামলা দেখলাম। আমরা সত্যি কথা বলতে কি ঐক্যমঞ্চের পক্ষ থেকে বলছি, আমরা কারোর খারাপ চাই না, আমরা কারোর খারাপ চাই না। আমরা চাই যারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার তারা যোগ্য সম্মান পাক। 23রাও অনেকটা দিন ওরা অপেক্ষায় দিন কাটাচ্ছে। অনেক ভাইয়ের সাথে কথা হয় আমার সাথে, 2023 টেট অনেক দুঃখের কথা বলে। তো আমরাও যেমন ডিপ্রাইভ, তারাও ডিপ্রাইভ, মানে অনেকটা দিন, প্রায় 7-8 মাস 10 মাসের মতো পরীক্ষা হয়ে গেছে, তাদেরও রেজাল্ট দিচ্ছে না। তো সেই রেজাল্টের একটা কেস উঠেছিল, আপনারা দেখলেন যে কেসের বিষয়গুলো শুনুন। অনেক কথা অনেক রকমভাবে তুলে ধরেছেন অ্যাডভোকেট। তো বিষয়গুলো
সব ক্লারিফিকেশন হবে এই মেন মামলায়, ওবিসি মামলায়। তাই আগে থেকে কেউ কোনো সিদ্ধান্ত আসবেন না, এখন কোনো সিদ্ধান্ত নেই। ইউটিউব বলুন, ফেসবুক বলুন, যে যা বলছে, নিজস্ব আইডিয়া, নিজস্ব ধারণা বলছে। যারা 82 থেকে 89 যারা আছে ওবিসিতে পাস, তারা অনেকেই খুব বাজে পরিস্থিতির টেনশনের মধ্যে পড়ে গেছে। একটু অপেক্ষা করুন, 22-এর কোনো ক্ষতি হবে না। 23-এর কি হবে না হবে সেটা জানি না, তারাও তো ওবিসি দিয়ে অলরেডি পরীক্ষাও দিয়ে ফেলেছে, তো তাদেরও সমস্যা হবে কিনা আমি জানি না। কিন্তু 22-এর ক্ষেত্রে আমি বলি 22-এর কোনো সমস্যা হবে না। 22-এর সমস্যা হলে অনেক কিছু পরিবর্তন হবে। তাহলে এর আগে ডিএলএড ভর্তি হওয়া পরিবর্তন হবে। এর আগে 16,500-র মধ্যে বিএড এ চাকরি করছে, তাহলে বিএড প্রাইমারিতে ঢুকেছে। হ্যাঁ, শরীর খারাপ মানে একটু পেটের সমস্যা হয়েছে, কেন বুঝতে পারছি না। এবার হচ্ছে বিএড 16,500-র মধ্যে চাকরি করছে, তাহলে ক্লারিফিকেশনে আমরা গেছিলাম দিল্লিতে, তাহলে বিএডদের কেন বের করা হলো না যদি প্রশ্ন আসে। শুনুন, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, কেউ চায় না কোনো পরিবার পুরো একটা অসহায়ের মধ্যে পড়ে যাক। যারা বিএডে চাকরি করছে তাদের চাকরিটা যদি বাতিল হতো, যে প্রাইমারিতে অনলি ফর ডিএলএড, তাদের অবস্থাটা কি হতো। চাকরি একবার পাওয়ার পর সেই চাকরিটা যদি কেড়ে নেওয়া হয়, তার মধ্যে কষ্টের জীবনে আর কিছু থাকতে পারে? তো তাদের কিন্তু চাকরি যায়নি। আর অলরেডি যারা 2022 টেটের সার্টিফাইড কপি গভর্নমেন্ট থেকে সার্টিফাইড কপি দেয়া হলো, একটা নির্বাচিত সরকারের পক্ষ থেকে ওবিসি কার্ড দেয়া হলো, সেখানে অশোক স্তম্ভের সিল মারা। এটা কিন্তু জনগণের দোষ নয়। সার্ভে হোক না হোক সেটা সরকার, একটা নির্বাচিত সরকার, আমি বলছি, আমার কথাগুলো আপনারা একটুখানি বুঝবেন। একটা নির্বাচিত সরকার একটা শ্রেণীকে কিছু কিছু সার্ভে করে একটা সার্টিফিকেট দিল। আমি একটা সাধারণ জনগণ সেই সার্টিফিকেটটা শো করিয়ে আমি কোনো কারণে কোনো সুযোগ নিলাম, সুযোগ নেওয়ার পর কোনোদিন কোর্টের অর্ডারে কি তাদের সুযোগ বাতিল হবে? যারা আসেনি তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যে স্বপ্ন আমরা যে স্বপ্নে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের একটা স্বপ্ন রয়েছে। এই টেট পাস করেছি, এত লক্ষ পাস মানে পরীক্ষায় বসেছিল, তার মধ্যে এত লক্ষ আমরা এই কয়েকজন পাস করেছি, এবার চাকরিটা বাবা হবে কি মা হবে, এইবার চাকরিটা হবে। এরপর যদি ওবিসির কারণে যদি কেউ বাতিল হয়, সেটা কে দায় নেবে? তার কোনো মানে সে কি আর স্বাভাবিক অবস্থায় থাকবে? সুতরাং যারা অলরেডি মানে যারা এই ওবিসির সুবিধাগুলো নিয়েছে, যারা অলরেডি বেনিফিট পেয়েছে, তাদের ক্ষেত্রে কোনোরূপ সমস্যা হবে না। যদি কোনো ছোটখাটো ক্লারিফিকেশন আনতে হয়, অলরেডি আমরা লড়বো, পরিষ্কারভাবে জানাচ্ছি। এর পিছনে কারা কি করবে জানি না। এটা কোর্ট আছে, আইন আছে, আদালত আছে, আইন কারোর কথা মেনে চলবে না, আইনের পথে চলবে। একটা গভর্নমেন্ট থেকে একটা সার্টিফাইড করা হলো, সার্টিফিকেট 2022 স্টেটে আমাদের সার্টিফিকেট দেওয়া হলো, সেই সার্টিফিকেট কোনোভাবে বাতিল হতে পারে না। সার্টিফিকেট ভ্যালিড। কোনো কারণে ওবিসি যদি বিরোধী মামলা হয়, আরো অনেক পয়েন্ট আমার গোছানো আছে, আমাদের গোছানো আছে। নিয়োগ নোটিফিকেশনে 100% থাকবো আমরা, যারা অলরেডি এইভাবে ডিপ্রাইভ আছে। নিয়োগ নোটিফিকেশনে থাকবেন, কিছু কিছু ক্রাইটেরিয়া থাকবে, হয়তো জেনারেল কাট আপ কমপ্লিট করতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে। একটা এক্সেপশনাল রায় কিন্তু আমরা নিয়ে আসবো। সংঘবদ্ধ থাকুন, ডিপ্রেশনে পড়বেন না, পড়াশুনো করুন, সাথে থাকুন, কেউ ডিপ্রেশনের সাথে থাকুন। ডিটেলস বলতে পারছি না, তবে কোনরূপ, আবারও পরিষ্কারভাবে জানাচ্ছি, কোনরূপ 2022-এ যাদের হাতে সার্টিফিকেট আছে ডিএলএড কমপ্লিট, এদের কোনরূপ বঞ্চিত কোনোভাবে যে ইন্টারভিউ প্রসেসে আসতে পারবে না, এই জায়গাটা কিন্তু আমরা দেখে নেব। লড়তে আমরা জানি, আর ঐক্যমঞ্চ শেষ পর্যন্ত থাকবে, ঐক্যমঞ্চ শেষ পর্যন্ত থাকবে। ওবিসি মামলাটার মেন মামলা শুনানিটা হোক। আশেপাশে অনেক মামলা হচ্ছে, কোন মামলা ডিসপোজ হলো কি হলো সেটা দেখার দরকার নেই। মেন মামলা যেটা মানে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার গেছে, সেই মামলাটার অপেক্ষায় থাকুন। একটা শুনানি হোক, তারপর দেখবো আমরা। এখনো পর্যন্ত আমরা ভালো সিগন্যালের মধ্যে আছি, গ্রিন সিগন্যালের মধ্যে আছি। কোনরূপ সমস্যা 2022 প্রাথমিক টেটদের হবে না, এটুকুই বলার। প্রত্যেকে ভালো থাকবেন। বিয়ে, এই মুহূর্তে বিয়ে, হাইকোর্ট তো সে কথা বলেনি, বলছে যারা অলরেডি সুযোগ পেয়েছে তাদের কিছু হবে না, কিন্তু গেমটা তো সরকার খেলছে। দেখুন, সরকারের কাছে বারে বারে যাচ্ছে, একই কথা বারে বারে বলছেন যে মামলা না উঠলে আমরা কি করব। তো মামলা কেন উঠছে না? যদি আমাদের পার্টি হতে হয়, আমরা সেই চেষ্টা এবার করব।
সেই চেষ্টা করব। আমরা সাধারণ জনগণ দরকার হয় পার্টি হয়ে মেনশন যদি করার কোনো আইনি পথ থাকে, লয়ারের সাথে আলোচনা করব সুপ্রিম কোর্টের, সেই পথে যাব আমরা। আর এভাবে বসে থাকা সম্ভব না, আর এভাবে বসে থাকা সম্ভব না। খুব পরিস্থিতি বাজের মধ্যে অনেকে আছে যারা প্রথম থেকে আন্দোলন করেছে, লাইভ দেখতে পাচ্ছি আমি। আস্তে আস্তে তারা নীরব হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নীরব হয়ে যাচ্ছে। কোনো রিপ্লাই নেই, কোনো ইয়ে নেই, মানে কোনো মানে গ্রুপেও কোনো রেসপন্স করে না অনেকেই। দাদা আর কতদিন লড়বো, আর কতদিন এইভাবে থাকা যায়? আমাদের তো দুবার নিয়োগ হওয়ার কথা ছিল, সেই 2023-এর ডিসেম্বরের, এই 2023-এর ফেব্রুয়ারির 10 তারিখে তো সেই ভিডিওটা বারে বারে দেখি। এখনো অনেকে আছে যে বারে বারে তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটগুলো ফলো করে, প্রত্যেকদিন দিনে একবার করে, যে কি হচ্ছে একটু দেখা যাক। যাই হোক, অনেকক্ষণ লাইভ হলো। হ্যাঁ বন্ধু, দেখা হবে, শুধু দেখা হবে একদম। ওবিসি মামলা আমাদের 2022 স্টেট কোয়ালিফাইডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন এই 23 স্টেটের বিষয়টা নিয়ে যে লাস্ট কথাটা অ্যাডভোকেট বলেছিলেন, মানে অ্যাডভোকেট স্যার শ্যানাল স্যার বলেছিলেন যে এটা ইন সার্ভিসদের ক্ষেত্রে। আবারও পরিষ্কার বলছি, এই মামলাটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। প্রথমে কিন্তু এই কথাটা তোলেননি, শেষ পর্যায়ে তুলেছিলেন। তো 22-এর কিন্তু কোনো কথা ওঠেনি। 22-এর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, একটা এক্সেপশনাল রায় আসবে। আর যারা পিছনে মনে করছে, আমার মাঝে কিছু কিছু কথা আমার আসছে, মানে যেহেতু আমি 23 জেলা মিলে আমরা লড়াইটা করি, আমাদের যারা এই বিভিন্ন গ্রুপ খেলে কন্ট্রোভার্সিগুলো তৈরি করছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, কাউকে কষ্ট দিয়ে, কাউকে বঞ্চিত করে, কাউকে হিংসা করে এগুলো কিন্তু বড় হওয়া যায় না। যে ভাইটা খুব কষ্টে আছে, যে 82 পেয়েছে ওবিসি, তার দোষ নয় এটা। পাশে দাঁড়ান। জীবনটা কিন্তু খুব কম সময় আমাদের কাছে, খুব কম সময়ের জীবন কিন্তু। এই 25, 26, 30 বছর বয়স, গড় আয়ু মানুষের কত বলুন তো? আমি একটু সাইকোলজিক্যাল কথা একটু বেশি বলি। গড় আয়ু কতদিন? লাইফটা বেশি দূর এগোচ্ছে আমি বুঝতে পারছি, অনেকে দেখছে যাদের 5G সমস্যা নেই, কিন্তু যাদের মানে 2G নিয়ে তাদের 1 GB শেষ হয়ে যায়। পরে হয়তো পিছনে বলে বিদেশ দা এত বলে, শেষ করে না। লাইফটা কতদিনের জন্য বলুন? একদল শুনছি 82, 89 যারা আছে এদেরকে বাতিল করার জন্য তৈরি। কি হবে বলুন? যে ইকবাল ভাইটা ওই লাইভ দেখছে নদিয়া থেকে, সেই ইকবাল ভাইটা গতদিন কিন্তু না খেয়ে কিন্তু ওই এপিসি ভবনের বেকার মেলা এসেছিল। সাথে আরো 5 জন মাইনরিটি যারা মানে হাউস ওয়াইফ, তারা কিন্তু এসেছিল, সাথে করে নিয়ে এসেছিল। বিদেশ দা এটা কোনো আন্দোলনে আসেনি, আজ প্রথম আসলো। তো সেই ভাইটা যদি বঞ্চিত হয়, 82 পেয়েছে, তো একটু ভাবুন তো তার কষ্টটা খারাপ লাগবে কিনা, চোখের জল তার পড়বে কিনা। আসুন না একসাথে সবাই মিলে একসাথে লড়ি, একটা চেঞ্জ করি সমাজকে। মানুষের গড় আয়ু খুব কম। এই কয়েকটা বছর, কত বছর চাকরি হয় বলুন? যার 30 বছর বয়স সে কত বছর চাকরি করবে? যার অলরেডি 37, 38 বছর বয়স সে কত বছর চাকরি করবে? মেন মূল্যবান সময়টা তো আমরা এইভাবে নষ্ট করছি। যারা বিয়ে করে তারা ভালো আছে, কিন্তু ভালো নেই, কেউই ভালো নেই। কথা হয় অনেকের সাথে, কেউই ভালো নেই। ওই দিনের শেষে রাতে এসে মোবাইলটায় চাপাচাপি করে দেখে যে কোথায় কি নোটিশ এলো, সেটাই নিয়ে আলোচনা। অনেক দিদিরাও কল করে সংসারী, দাদা কবে হবে, আর পাচ্ছি না, তাদেরও ডিপ্রেশন ঢুকে গেছে। তো আসুন না একে অপরের শত্রুতা না করে একসাথে আমরা লড়াইগুলো করি। যারা প্রথম থেকে কেটি উত্তীর্ণ, ডিএলএড কোয়ালিফাই করে আছে গ্রুপে, সবভাবে পাশে দাঁড়ায়, কাউকে বঞ্চনা না করে, কাউকে ক্ষতি না করে আমরা একসাথে লড়ি, শূন্য পদের জন্য লড়াইটা করি। কটা দিন বাঁচবো আমরা আর বলুন? একদিন তো সব চলেই যেতে হবে। একদিন তো আমাদের এই সারা জীবন পৃথিবীতে থাকার জায়গা না এটা। একটু ভালো থাকার জন্য এই লড়াই। একটু বাচ্চাদের যে ইচ্ছে নিজের মতো করে শেখাবো, একটা স্বপ্ন থাকে সবার, নিজেরও পরিবার হবে। তো ওই রকম যে ডিপ্রাইভ হচ্ছে তারও কিন্তু কষ্ট হয়। তো সেই জায়গায় বলি আসুন হাতে হাত রেখে চলি, নিজেও খাই, অন্যকেও খেতে দিই, নিজেও সুযোগ পাই, অন্যকেও সুযোগ দিই। এর মতো শান্তি আর কিছু নেই। এটুকুই বলার। প্রত্যেকে আসুন, টেট উত্তীর্ণ ডিএলএড যারা আছে প্রত্যেকেই একসাথে হাতে হাত মিলিয়ে এই ম্যাট 1594 যেগুলো আমাদের কাছে খুব খারাপ সেই বিষয়গুলো দেখি। কিন্তু যারা টেট পাস করে আছে, হয়তো 82 পেয়ে পাস করে আছে, তাদেরকে কি করে আউট করবো এই চিন্তা ভাবনাটা একটু পরিত্যাগ করুন। বেশি বেশি টেট পাস নেই, আপার প্রাইমারি থেকে অলরেডি 7,000 8,000 মতো বেরিয়ে যাবে সব এই 22-এর টেট কোয়ালিফাই। 5,000 তো বেরোবেই।
আর 2017 ম্যাক্সিমাম সব 22-এর টেট কোয়ালিফাই, তারা সব চাকরি পেয়ে গেছে। এর মধ্যে এই রেল টেল বিভিন্ন দিকে পরীক্ষা হয়ে অনেকে চাকরি পেয়ে গেছে, প্রাইমারির দিকে আসছে না। কারণ প্রাইমারির চাকরি করার পর অনেকে ভাবছে যে কি হবে কোর্ট কেসে আবার ঝুলে যায় কিনা, বিভিন্ন পেশায় কিন্তু অলরেডি চলে যাচ্ছে। আমরা আপার প্রাইমারি দেখুন না, আপার প্রাইমারিতে কিন্তু কাউন্সিলিং হচ্ছে, কাউন্সিলিং অ্যাবসেন্ট থাকছে ম্যাক্সিমাম। এর কারণটা কি? চাকরি দরকার নেই, সবাই যে যা অন্য পেশায় ঢুকে গেছে, অপেক্ষায় অনেকে থাকছে না। অনেকেই, আমার যেমন কোনো পথ নেই আমাদের, যেহেতু 2 বছর পার করে দিয়েছি, আমরা কিন্তু ডিসিশন নিতে পারিনি, আমরা এখনো অপেক্ষায় আছি, সেই জন্য ছাড়তে পারছি না। কিন্তু অনেকে প্রথম দিকে ডিসিশন নিয়ে অন্য পেশায় চলে গেছে, তাই কম্পিটিশন কিন্তু অনেকটাই কম হবে। আর সাথে সাথে একটা ছোট্ট কথা বলবো, এর কিছুদিন আগে একটা 18 মাসে ডিএলএ যারা ঢুকেছে, অবশ্যই বৈধ যারা অবশ্যই রিক্রুটমেন্টে আসবে। তো অবৈধ যারা বিভিন্নভাবে সার্টিফিকেট ইন সার্ভিস করেছে, আমরা কিন্তু সেদিকটা দেখব, মানে দেখার জন্য বলা আছে, এবং সামনের দিনে দেখা হবে, সার্টিফিকেটগুলো কিন্তু সেইভাবে ভেরিফাই হবে, যেভাবে হোক না কেন। আমি এই বিষয়ে কিছু বলবো না। পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড যারা আছে তাদের প্রতি মায়া, মমতা, সহানুভূতি। পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড করে টেট পাস যারা করেছেন তাদের প্রতি মায়া, মমতা, সহানুভূতি এবং আশীর্বাদ দোয়া প্রত্যেকটাই থাকবে। আসুন, এই যে সমস্যাগুলো সামনে এসছে সুপ্রিম কোর্টে, এগুলো একসাথে লড়ি। এগিয়ে আসুন, মনের দিক থেকে কিছু সাহায্য করুন, করে দেখবেন ভালো লাগবে। প্রত্যেকে একটু একটু করে কন্ট্রিবিউট করলে কিন্তু একটা ভালো অ্যাডভোকেট কিন্তু আমরা দিতে পারবো। লাইফটা অনেক দীর্ঘায়িত হয়েছে, আর কিছু বলবো না। বিষয়গুলো নিয়ে ওবিসি বিষয়, ম্যাটের বিষয় বললাম, বর্তমান পরিস্থিতির বিষয় বললাম, সমস্ত বিষয় কিন্তু আজকে লাইভে তুলে ধরলাম। এর মধ্যে আর লাইভে আসবো না বিশেষ কোনো ছাড়া, মানে বিশেষ কোনো যদি কর্মসূচি তৈরি হয় তাহলে লাইভ করবো, না হলে কিন্তু আর লাইভে আসবো না। আজকের মতো শুভরাত্রি জানাই প্রত্যেককে। আমি অবশ্যই এবার আমি কিছুটা স্যাটিসফাইড যে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। মানে আমি যে কথাগুলো বললাম সমস্ত বিষয় একটু একটু করে বললাম, আপনারা সমস্ত বিষয় যারা লাইভটা দেখেননি দেখতে পারেন। পরিষ্কারভাবে বলছি, 2025-এ রিক্রুটমেন্ট আমাদের হবে। আর বিধানসভা ভোট যেহেতু সামনে চলে আসছে, রিক্রুটমেন্ট কিন্তু একমাত্র 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের নিয়োগ হবে। আর অন্য পরীক্ষা কি করে কিভাবে কি করবে আমি জানি না। এই ওবিসি মামলা যদি আরও ডিলে হয় তাহলে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হবে একটা সময় গিয়ে, সেই সময় নতুন করে পরীক্ষা নিয়ে টেট পাস, নতুন করে পরীক্ষা নিয়ে দুবার করে, এখন তো প্রত্যেকটা পরীক্ষা দুবার করে পরীক্ষা, নতুন করে পরীক্ষা নিয়ে সেই পরীক্ষা আবার দ্বিতীয়বার পরীক্ষা নিয়ে সেই পরীক্ষায় মেরিট লিস্ট তৈরি করে, ইন্টারভিউ দিয়ে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ দেওয়াটা কিন্তু অনেক চাপের হবে, অনেক দীর্ঘায়িত হবে। কিন্তু সরকারের কিন্তু নিয়োগ প্রয়োজন হবে, কারণ কিছু করে দেখাতে হবে, এটা ভাববেন। চারিদিকে কিন্তু আন্দোলন, আর 2022-এর টেট পাসের আন্দোলনটা কিন্তু বর্তমানে একদম ফ্রন্ট লাইনে আছে, একদম ফ্রন্ট লাইনে। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলতে হয় না আমাদের, তো 22-এর ক্যান্ডিডেট দেখলে বোঝা যায়। এই গতদিন সভাপতির সাথে কথা বলেছিলাম দীর্ঘক্ষণ ধরে, তা বললো আপনারা তো উত্তরবঙ্গে চলে গেছেন। শিক্ষামন্ত্রী তো আমার ওখান থেকে কল করলেন, এতটা সংঘবদ্ধ আনলাম। হ্যাঁ স্যার, আমরা কিন্তু সংঘবদ্ধ আছি, কারণ অলরেডি যারা 2014 টেট আপনারা ভালো করে জানেন, আমরা বলবো না খারাপ কি ভালো। 2017 টেটের পাশের ক্ষেত্রেও জানেন দুর্নীতি হয়েছে কি হয়নি। 2022 একমাত্র স্বচ্ছ টেট, মাননীয় গৌতম পাল মহাশয়, অধ্যাপক গৌতম পাল মহাশয় স্বচ্ছ টেট করে দেখিয়েছেন। তো এই টেটে কিন্তু অনেক বয়স্করাও পাশ করেছে, কিন্তু এটা সুন্দরভাবে এনসিটির গাইডলাইন মেনে চাইল্ড সাইকোলজি এবং কন্টেন্টের উপরে আপনি যে 15 নাম্বার করে দিয়ে যে পরীক্ষাগুলো নিয়েছেন তাতে কিন্তু অনেকে পাশ করেছে। তো এরা পুরো ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা জায়গায় এরা আছে। শিক্ষামন্ত্রী মহাশয় ওখান থেকে সভাপতি স্যারের কাছে কল করলেন, খুব সম্ভবত মালদা থেকে। কি অবস্থা সেই বিষয়টা কিন্তু আমাদের সেদিন বলেছিলেন। সুতরাং মাথায় আছে, ডিএলএড পরীক্ষা নিক, 23 টেট নিক, রেজাল্ট নিয়ে হোক, যে কোনো কেস আসুক পর্ষদের কাছে, পর্ষদ কিন্তু 22-কে মাথায় রেখেছে, এটা মাথায় রাখবেন। শুধু বলেছিলেন যে নোটিফিকেশন আমার তৈরি করা, মানে পেজে শুধু এডিট করে নাম্বারটা বসিয়ে দেওয়া হবে, শূন্য পদ এলেই আমি করে দেবো। বললো পেজ তৈরি করা আছে আমার, শূন্য পদ এলে শূন্য পদের জায়গায় শূন্য পদ, আর তারিখগুলো দিয়ে এডিট করে আমি নোটিফিকেশান দিয়ে দেবো। এই কথা কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। যেটুকু হয়েছে সেটুকু বলি, সোশ্যাল মিডিয়াতে মিথ্যা বলেও কিছু হবে না, আর এটা বলারও কোনো সাজে না একটা হবু শিক্ষক হিসাবে। এটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন। দীর্ঘক্ষণ লাইভ হয়েছে, লাইভে শেষ হয়নি, প্রায় 10টা বাজতে গেল। প্রত্যেকে ভালো, শুভরাত্রি প্রত্যেককে পজিটিভ থাকুন, প্রত্যেকে পজিটিভ থাকুন। 22-এর কোনো ক্ষতি হবে না, আর ক্ষতি হতে দেব না। এই লড়াইটা করতে গেলে
ফান্ডিং প্রয়োজন আছে, যে যেমন পারেন এটা জারি রাখুন। আজকে 200 টাকা 100 টাকাটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। আবারও বলছি, লাইভের পিছন প্রথম দিকে দেখবেন কি বলে যায় এসছি আমি। এই জায়গাটা, লড়াইটা জারি রাখুন, স্বপ্নটা রাখুন। যারা টিউশনি পড়াচ্ছেন টিউশনি পড়ান, যারা কোনো কাজের মধ্যে আছেন কাজ করুন, যারা ইন্টারভিউ পড়ছেন পড়ুন। তবে শুধু ইন্টারভিউ নয়, পাশাপাশি রাজপথে আসুন। শেষ কথা, বাড়িতে পড়ো, রাস্তায় লড়ো। অনেকেই বুঝতে শিখেছে। আর একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা বিভিন্ন জেলায় আছেন, মানে ডায়েটগুলো, ডিএলএড যে গভর্নমেন্ট কলেজগুলো, যে ডিএলএড কলেজগুলোর বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেহেতু এখন নেটওয়ার্কের যুগ, আপনারা ঐক্যমঞ্চের এই ফেসবুক পেজগুলো একটু শেয়ার করুন, একটু শেয়ার করুন। অনেকে যুক্ত হোক, অনেকে জানেন না বিষয়গুলো। আর কেউ ভুলবেন না কেস আপডেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য। ফান্ডিং করলে অলরেডি আপনি কেস আপডেট গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ইতিমধ্যে এসছে আমাদের সদানন্দ বসাক। আমি একটু কথা বলি। আমাদের দাদা, যে প্রথম চপটা আমি কিনেছিলাম 10 টাকা দিয়ে বেকারের মেলায়, প্রথম চপটা, 2টো চপ ওনাকে দিলাম। উনি মোটামুটি গরম অবস্থায় খেলেন, বলো দাদা অসাধারণ টেস্ট হয়েছে। প্রথম চপটা খেলো, বয়স প্রায় 38-39-এর গায়ে, ছিপছিপে চেহারা। আমাকে খাওয়ার কথা কিছু উপদেশ দিল, বিদেশ দা সকালে উঠে এইগুলো খাবে। আমাকেও দাদা বলে, আমি অনেক ছোট যদিও। আমাকে কিছু টিপস দিল যে এই রোগা হতে গেলে এই করতে হবে। তো তার বাড়ি পূর্ব বর্ধমান, সদানন্দ বসক। বাড়ি, বিধবা বোন রয়েছে, সেও টেট পাস। তো ওই পূর্ব বর্ধমান থেকে বারাসাতে একটা কাজ করে, 8-9 হাজার টাকা স্যালারি। বিয়ে থা করেনি, 38-39 বছর বয়স। করোনার সময় জানেন চপ চপ বিক্রি করেছে ভ্যানে ভ্যানে করে। তা দাদা এবার না হলে আমার হবে তো, ভ্যাকান্সি কত দেবে? এই সদানন্দা লাইভ দেখছে, প্রথম চপটা ওনাকে দিলাম। আর আমাদের কিন্তু এই বেকারের মেলায় যিনি চপ ভেজেছেন, যারা চপ ভেজেছেন খুব সুন্দর, একদম নিখুঁত। সদানন্দা বলছিল, বিদেশ দা অনেক জায়গায় চপ খেয়েছি, কিন্তু এত সুন্দর লাল চপ, মানে কড়া ভাজা হয় না। তো যারা এসছিলেন প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, এই কামনা, এই আশীর্বাদ থাকলো। মাঝে তো দেখলাম অনেকের হাতও পুড়ে গেছে, এই চপ ভাজতে গিয়ে পরে গ্রুপে বলছে দেখলাম। তো এগুলো খারাপ লাগে। সবাই দেখুন, কেউ এই কারোর বাড়িতে কারোর কত সমস্যা ফেলে রেখে আসে। আমরা কি রাজপথে এমনি এমনি আসি? একটা কলকাতার রাজপথে যদি কেউ উত্তরবঙ্গ থেকে, মালদা থেকে, পূর্ব বর্ধমান থেকে বা কোচবিহার থেকে কেউ আসে, বলুন একদিন আগের থেকে চলে আসে। আজকে আদিত্য এসেছিল, তার আগের দিন 5টার সময় বেরিয়ে 5 কেজি বেগুন নিয়ে, 25 কেজি না 5 কেজি বেগুন নিয়ে। বলুন এগুলো খুব কষ্ট, এগুলো বললে শেষ হবে না লাইভে। একদম চপের দোকান দিলেও তো রাস্তার পাশে দিতে দেবে না মেঘাশ্রীদি। চপের দোকান তো এখন চপের দোকান দিতে গেলে আপনার বাড়ির সামনে, মানে বাড়ির সামনে, প্রত্যেকের বাড়ির সামনে দিতে হবে। এখন 2 হাত জায়গা পেতে গেলেও খুব চাপের ব্যাপার। আর বিধাননগর বলে ব্যাপার, ওখানে কোনোভাবে ওই 12টা থেকে 5টা, 12টা থেকে 5টা পর্যন্ত হাইকোর্টের অর্ডার ছিল। তো 5টার 5 মিনিট হয়ে গেছিল। পুলিশের তৎপরতা লাস্টে যারা ছিল তারা জানে। অটোমেটিক তারা ভিডিও ক্যামেরা এনে আমাদেরকে ক্যামেরা করছেন, আমাদের উঠতে দিচ্ছিলেন না, যে ভিডিও ক্যামেরা হচ্ছে, কোর্টের অর্ডার, আপনারা 1 মিনিটও দেরি করবেন না। ওখানে একটা শো হচ্ছিল রিপাবলিক বাংলার, হচ্ছেটা কি বলে একটা শো, সন্তু তার একটা শো হচ্ছিল। তো সেই শো কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে হয়েছে, ওখান থেকে আমাদের তুলে দিয়েছিল। তো এরকমই ব্যাপার, একটা আন্দোলন করব, বঞ্চিতরা রাজপথে এসে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে কিছু কথা বলবে। একদম শরীরের প্রতি খেয়াল রাখবো বাপাদা। বঞ্চিতরা রাজপথে এসে চেষ্টা করবে, মানে নিজের দাবি জানাবে, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার কথা বলবে, তার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়। এর থেকে লজ্জার কি হতে পারে? এর থেকে লজ্জার কি হতে পারে বলুন তো? সেখানে 12টা থেকে 5টা, আমাদের 5টা 10 মিনিট হয়নি, কিন্তু 5 মিনিট পুলিশ আমাদের বলেছিল গাড়িতে তুলবো, কিন্তু এবারে আর দেরি করলে। আমি কয়েকটা কথা বলে এসেছিলাম। একজন সাব ইন্সপেক্টর খুব একটু বেশি বলছিলেন, একটু বেশি মানে সক্রিয়তা দেখাচ্ছিলেন। আমি বলছিলাম যে স্যার, আমরা কিন্তু আপনাদের ঘরের সন্তান, পুলিশকে কোনোদিন কিন্তু আমরা আমাদের অন্যভাবে বা বিরোধী কোনো কিছু ভাবি না, আমরা একসাথে চলি। তো কিছু কিছু মানুষ আছে অতি সক্রিয়তা দেখায়, চাকরি পেয়ে মনে করে যে মানুষকে, মানে মানুষ বলে ভাবে না। তো আমরা এটা আমাদের লক্ষ্য না, যদিও কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অনেকে, সবাই তো বোঝে না, অনেকে ভুলভ্রান্তি করে ফেলে। তো সবাই মানুষ, পুলিশ আমাদের খুব সাহায্য করে। আবারও বলছি, পুলিশ বিধাননগর উত্তর থানা, বিধাননগর পূর্ব থানা, বিধাননগর, এই 2টো থানা নিয়ে আমাদের চলা, উত্তর এবং পূর্ব থানা। যথেষ্ট পূর্ব থানার অফিসাররা যথেষ্ট হেল্পফুল। যখন যেটা বলেছি, আমাদের দেখা করা থেকে শুরু করে বিধাননগর উত্তর থানাও হেল্পফুল, খারাপ বলবো না। এইটুকুই, ধন্যবাদ প্রত্যেক।
অফিসারকে। ফাইট এগেনস্ট বিএড ওই গ্রুপটা কথা বলছে তো জয়েন হওয়ার, না না ফাইট এগেনস্ট ওটা ওই গ্রুপটা নয়, আলাদা ম্যাটের গ্রুপ আছে। মানে আপনি যদি কিছু ফান্ডিং করেন সেই গ্রুপে অবশ্যই করুন, এটা কিছু করার জন্য রিকোয়েস্টের কোনো জায়গা নেই। আপনি একদম পুরো এই যে ম্যাট 1594 এর সুযোগটা একদম পুরো প্রত্যক্ষভাবে পাবেন। এটা আমরা চালিয়ে দেবো, তারপর 2023 স্টেট চালাবে এই কেসটা। অনেকে আছে দেখছে, দেখতে পাচ্ছি। আমরা চালিয়ে নিয়ে রিক্রুটমেন্ট প্রসেসে উঠবো, তারপর 23 স্টেট এই মামলাটা চালাবে, যারা কোয়ালিফাই করবে। এরকম পর হতে থাকবে। কারণ একটা টেট এত দুর্নীতিগ্রস্ত 2014 টেট, যার কিচ্ছু নেই, তার কোন ভিত্তিতে আবার রেজাল্ট পাবলিশড হবে? কিন্তু এটা তো একটা সিস্টেমের মধ্যে গিয়ে বিচারকের সামনে জানাতে হবে, মহামান্য বিচারপতির সামনে জানাতে হবে। সেই জানার প্রসেস করার জন্য একটা সুপার সিনিয়র অ্যাডভোকেট করা মানে রাখার জন্য তার জন্য কিছু তো অর্থ প্রয়োজন হবে বলুন। এই জন্য বলার, জেনে বুঝে, হবু শিক্ষক জেনে বুঝে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। সদানন্দা বলছে আমি তো দিদির কথা মতো চপ, ঘুগনি, বেকারি বিস্কুট, ধূপকাঠি সব বিক্রি করেছি রাস্তায় ঘুরে ঘুরে। একদম করোনার সময় সদানন্দ বসাক দাদা, ইনি চপ বিক্রি করেছেন, একটা ছবি আছে, ভ্যান চালিয়ে চপ বিক্রি করছেন। বাবা অসুস্থ, প্যারালাইসিস, বাবা চলতে পারে না, ওই 8-9 হাজার টাকা যা হয় ওই নিয়ে সংসার চালায়। বললাম দাদা কি হবে, বিয়ে থা কি হবে, 39 বছর বয়স। তা বলে বিদেশ দা এই ভালো আছে, ইচ্ছে নেই, ইচ্ছে তো হয়, সে কথা একটা বলতে ইচ্ছে তো হয়, কিন্তু কিছু করার নেই, এই কম মাইনেতে কি করব। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, একটু আনন্দ দিলাম, প্রত্যেকে পজিটিভ থাকুন, জয় আসবে। 2014 টেটে কেউ ভাবতে পারেনি পরপর নিয়োগগুলো হবে। আজকে 2014 টেটে যারা একটু ট্র্যাকে ছিল, যারা একটু এই জিনিসটায় ঢুকেছিল, ডিএলএড ট্রেনিংগুলো করেছিল, তারা সবাই বেরিয়ে গেছে আমি বলতে পারি। খুব কিঞ্চিত কয়েকজন বাকি। 2017 টেটে কেউ জানতো না, 12,000-এর মতো পাস করেছিল, ম্যাক্সিমাম বেরিয়ে গেছে, সবাই চাকরি করছেন। আর 2022-এর ক্ষেত্রে কেউ জানে না কি হবে। তো আমাদের যা সংগঠন, আমরা শূন্য পদ বের করে আনবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখতে হবে। আবারও বলছি, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখে কাজটা করতে হবে। মুখ্যমন্ত্রীর দাবি জানাতে হবে যে আপনার ঘরের সন্তান, আপনার রাজ্যের সন্তান আমরা এবার অন্তত পার করে দিন। রাজপথে কোনো আন্দোলন হবে না, কোনো আন্দোলন রাজপথে হবে না, এপিসি ভবনের সামনে আন্দোলন হবে না, বিকাশ ভবনের সামনে চপ ভাজা হবে না। এবারে অন্তত 50,000 ভ্যাকান্সি দিয়ে বের করে দিন, কিংবা ভ্যাকান্সি দেওয়ার আগে অন্তত একটা স্ক্রুটিনি করা হোক, একটা ফর্ম ফিল আপ করে নিন আপনারা। সেই ফর্ম ফিল আপে দেখুন যে কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড টেট পাস আছে, তার অনুযায়ী আপনারা নোটিফিকেশন দিন, তার অনুযায়ী শূন্য পদ দিন, 1 মাস দেরি হয় হোক। তাহলে দেখবেন কোনো আন্দোলন হবে না। আর রাজপথে আন্দোলন করার মতো কিছু নেই। পুলিশের একটা আন্দোলন হতো, রিক্রুটমেন্ট হয়ে গেছে, এখন নতুন পরীক্ষার জন্য আন্দোলন হচ্ছে। আর একমাত্র কোয়ালিফাই যারা আছে এখনো পর্যন্ত নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট হাতে দিতে পারেনি, সেটা হচ্ছে 2022 স্টেট। 2022 স্টেট একমাত্র তাদের হাতে এখনো পর্যন্ত নিয়োগপত্র তুলে দেয়নি। আর 2023 স্টেটটা পড়ে আছে, কারণ তাদের রেজাল্ট পাবলিশ করেনি। এখনো মনে হয় বের করবে বলে মনে হয় না, বিসি মামলা নাম এটা পর্যন্ত পর্ষদের যা অবস্থা দেখতে পাচ্ছি। যাই হোক, অপেক্ষা করুন, কেউ ভেঙে পড়বেন না। সবকিছু সবার জন্য তৈরি আছে, সবার জন্য সবকিছু তৈরি আছে। পর্ষদের ভাবনা আছে, সরকারের ভাবনা আছে। 23-এ যেসব ভাইয়েরা অনেক চিন্তিত, তাদের ক্ষেত্রে বলছি একটু অপেক্ষা করুন। আর আইনি পদক্ষেপগুলো একটু চিন্তা ভাবনা করে করুন যারা করছেন। ভুল আমাদেরও হয়, আমরাও চেষ্টা করি সংশোধন করার। আগ বাড়িয়ে এমন কিছু আইনি পদক্ষেপ নেওয়া যাবে না যেটা সেই আইনের প্যাচে পড়ে যেতে হবে। আমরা রিক্রুটমেন্টের জন্য মামলা করেছিলাম, মামলাটা কিন্তু দাঁড়ায়নি। আমাদের অ্যাডভোকেট যিনি ছিলেন তিনি আর্গুমেন্ট করেছিলেন, তো সেটা দাঁড়ায়নি। শুধু মানে সরকারকে বলা যায় না বা পর্ষদকে বলা যায় না আপনি রিক্রুটমেন্ট করুন। তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সরকারি আধিকারিক, নেতা, মন্ত্রী এদের কাছে গিয়ে আমাদের অনুনয় বিনয় করতে হবে। এর বাইরে কিছু বলার নেই। শূন্য পদটা কিন্তু সরকার দেবে, হয় 20,000-ও দিতে পারে, আবার 40,000 দিয়েও নিয়োগ দিতে পারে, এটা মাথায় রাখবেন। তাই প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে যতটা সম্ভব নেতা মন্ত্রী যারা আছে একটুখানি তুলে ধরুন। আর আমাদের সবচেয়ে সবার উপরে আছে মাননীয়ার দৃষ্টি আকর্ষণের জন্য যে পদক্ষেপগুলো নিয়েছি, মাননীয়া দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তড়িঘড়ি পর্ষদ কিন্তু একটা কনফারেন্স করে বা একটা নোটিফিকেশন করে দেখিয়েছিলেন। তো সামনের দিন আমরা যাব, কাছে যাব, দেখা করব, বিষয়গুলো জানাবো। আর মাননীয়ার সহানুভূতি যদি একটুখানি বোঝানো যায়, সেই জায়গাটা আমরা পাচ্ছি না যে আমরা কারা।
আমরা কারা, 22 টেটটা কারা, হয়তো সাধারণ ভাষায় আমরা বুঝতে পারছি, হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন। এই 22 তো এই 22 ডিসেম্বর মাসে পরীক্ষা হলো, 23, 24, এই 2 বছর, এই আর এই তো 25 সাল। কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড হিসাব করা হয়, যে 2017 প্রাথমিক টেট নোটিফিকেশন, তার দীর্ঘ 5 বছরের রাজ্যে টেট হয়নি। এই কথাটা বললে বুঝে যাবেন যে 5 বছর পর এই নতুন টেট নোটিফিকেশন হলো, সেই টেট 2022। এদেরকে একটু বড় ভ্যাকান্সি দেওয়া হোক, এই কথাটা মাননীয়ার কানে কেউ বলতে পারছেন না। হয়তো উনি রেগে যেতে পারেন, ওনার খামখেয়ালি মন, কখন রেগে যাবেন, কখন হয়তো বলবে হ্যাঁ ঠিক তো, এই নিয়োগটা তো দরকার, এদের তো নিয়োগটা দরকার, এতদিন বসে রয়েছে। এই জায়গাটা কেউ করছে না। আমার কথাটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। যে বলবে সে হয়তো খারাপ হয়ে যাবে, আবার হয়তো ভালো হতে পারে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিয়ে সরকারের অবস্থা অনেকটাই, বারে বারে মুখ্যমন্ত্রীর মাননীয়ার কথা থেকে বুঝতে পারি যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিয়ে অবস্থা খারাপ হচ্ছে, দিয়ে পাচ্ছি না এত সংখ্যক, বাড়িয়ে যাচ্ছেন তবু এখনো। তো এটা যদি ওনার সামনে 1 মিনিট বলার সুযোগ পেতাম, 1টা মিনিট, যে বলুন আমাদের দাবি অন্যায় আছে, অন্যায় থাকলে আপনি বলুন যে এরপর কি 20,000 ভ্যাকান্সি দেবেন। টেট পাস মানে চাকরি না, কিন্তু টেট ছাড়া, টেট কিন্তু চাকরি দেওয়ার জন্য করা হয়, একটা এলিজিবিলিটি টেস্ট। এই টেট কোয়ালিফাই করলে বুঝবেন আপনি শিক্ষকের যোগ্যতাটা অর্জন করেছেন, কারণ টেট পাস ছাড়া কিন্তু রিক্রুটমেন্টে কেউ আসতে পারে না। টেট যদি গুরুত্বপূর্ণ না হতো, তাহলে যে টেট পাস না তাকে নিয়ে কেন ইন্টারভিউ নেওয়া হয় না, কথাটা আপনারা বলুন তো। একটা বড় জায়গা টেট, টেটে হয়তো 5 নাম্বার আছে, কিন্তু এটা একটা বড়, এখানে পাশ করার পর আপনি তো আসবেন, সুযোগ মানে মেরিটে আসবেন কি আসবেন না সেটা পরের ব্যাপার, আজীবন আপনার এই সার্টিফিকেট বৈধ। বলুন ভালো করে, আজীবন কিন্তু সার্টিফিকেটটা বৈধ আপনার। টেটটা তো মেন জায়গা, টেটের টিচার এলিজিবিলিটি টেস্ট, এনসিটির গাইডলাইন মেনে যে টেট নেওয়া হলো, এটা কোয়ালিফাই করলেই আপনি কিন্তু প্রসেসে ঢুকলেন, আপনি এবার ইন্টারভিউ দিতে পারবেন। আপনি যখন সরকারের ইচ্ছা হয় নোটিফিকেশন দেবে, শূন্য পদ দেবে, তখন টেট না দিয়ে, টেট কোয়ালিফাই না করে তো কেউ ইন্টারভিউ আসতে পারে না। তবে তো টেটটা তাহলে গুরুত্বপূর্ণ, প্রত্যক্ষভাবে তো গুরুত্বপূর্ণ টেটটা। তো মুখ্যমন্ত্রীকে যদি 1 মিনিট সুযোগ দিতেন, আমাকে 1 মিনিট না 40 সেকেন্ড সুযোগ দিতেন, আমি তুলে ধরতাম জিনিসটা, উনি বুঝে যেতেন। কিন্তু সেই বলার কেউ নেই, কাছে গিয়ে সেই বলার জিনিসটা বলতে পারছে না কেউ, আমার মনে হয়। তবে মাননীয় মাননীয় মানে আমাদের সভাপতি মহাশয়, আগের দিন গেছিলাম, বারবার বলছিলেন যে তোমাদের কথা বারে বারে বলে বলেই কিন্তু আমি ইয়ে হয়ে যাচ্ছি, বারবার বলছি আমি, আজও বললাম শিক্ষামন্ত্রীর সাথে। উনি তো ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে বলার সেই জায়গায় নেই, শিক্ষামন্ত্রীকে কিন্তু জানান যে এই 2022-এর বিষয়টা নিয়ে ভাবা উচিত। তো এই আইনি সমস্যা, ওবিসি সমস্যা, এই এখন নোটিফিকেশন এলে ফট করে একটা কেস হয়ে যাবে। যদি এই ওবিসি এ বি এইসব দিয়ে যদি নোটিফিকেশন আনা হয়, সরকার ইচ্ছে করলে এই কেসটা মেনশন করে ক্লিয়ার করতে পারে। দেখা যাক, আমরা এবার একটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, ওবিসির ব্যাপারটা নিয়ে কি হচ্ছে। খুব দ্রুত একটা মিটিং ডাকছি, টেলিগ্রাম মিটিংয়ে। 22 স্টেট প্রশ্নগুলো মাননীয় কি চাপে আছি, মাননীয় খুব চাপে আছি। কি হবে কি হবে দেখা যাক, হাইকোর্ট যে অর্ডার দেবে সেটা মেনে নিতে হবে। সবাই ভালো থাকবেন, প্রত্যেক বঞ্চিতরা সুযোগ পাক, ন্যায্য দাবি সবার জীবনে ফিরে আসুক, স্কুলে ফিরুক, এই দাবি রেখে আমি আজকের মতো শুভরাত্রি জানাই। অনেকেই লাইভটা অনেকক্ষণ ধরে দেখছেন, 10টা 14 হয়ে গেছে, যাই হোক, আর একদম আর কথা না। ভালো থাকবেন প্রত্যেকে, সবার সুস্থ থাকা মনে করি, ভালো থাকবেন। আর এই ম্যাটে যে যেমন পারেন সাহায্য হাত বাড়িয়ে দিন, এটা প্রত্যেকেই কিন্তু, যারা উত্তীর্ণ যারা আছে, এরা কিন্তু প্রত্যক্ষভাবে এটা কিন্তু আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন প্রত্যেকে।